শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। কাজের মানুষ, কাজ দিয়ে শুরু করি, কাজ দিয়ে শেষ হয়। আজকে তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে এত পরিমাণে আমার কাজ ছিল। তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রচুর রান্না আজ করতে হবে আমার, অনেক বড় দায়িত্ব মাথার উপরে। তো চলো একে একে সবটাই শেয়ার করব। নতুন করে আরেকটা বাড়তি কাজ হয়েছে। তো সেটা হচ্ছে সিমরানের স্কুলে যাওয়া আর স্কুল থেকে নিয়ে আসা। বাড়ি থেকে বেশ অনেকখানিই দূরে। তো বলতে পারো সকালবেলা ওদের স্কুল শুরু হয়ে যায়। তো 7:45 থেকে স্কুল শুরু হয়। বলতে পারো একবার দিয়ে আসা আর একবার গিয়ে আবার 9টা সাড়ে 9টার দিকে গিয়ে আনা। তো এই কটা দিন যে কী চাপের মধ্যে আছি তোমাদের বলে বোঝাতে পারবো না। সবসময়ই ভাবি কখন যে কাজের চাপটা একটু কম হবে আর আমি তোমাদের সঙ্গে আগের মতো নিয়মিত ভিডিও শেয়ার করতে পারবো একটা রেগুলারিটি মেনটেন করে। সেটাই আর হয়ে ওঠে না। আমরা যেই কাজটা ভাবি ভালোভাবে করব, দেখবে সেইটার দিকে আমরা মনোযোগটা বিচ্ছিন্ন করে ফেলি। তো চলো, সংসারে তো প্রচুর কাজ থাকে, সবটাই শেয়ার করব। আর তার পাশাপাশি সিমরানের স্কুলে যাব ছুটির সময় আনতে, তোমাদেরকে সেটাও শেয়ার করব। ভোরবেলা ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে স্কুটি চালিয়ে যাওয়া, বুঝতেই পারছো হাত পুরো কনকন করে। তো ওইভাবে ওকে স্কুলে দিয়ে এসে 2 হাত পুরো বরফ হয়ে গেছিলো। তো এমন একটা অবস্থা হয়, গাড়ির যে ব্রেকটা চাপবো না, আঙুলে আর কোনো রকম না জোর পাই না। অনেক কষ্ট করে ভোরে করে দিয়ে আসতে হচ্ছে। স্কুল গাড়ি তো আসছেই না। তো কটা দিন আসবে না বলে দিয়েছে, এই কটা দিন আমাদেরকেই নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে। আর স্কুলটায় আর কি বলবো, সকাল সকাল এখন কিন্তু বেশি ক্লাসও করাচ্ছে না, কিছু না, সকাল সকাল যেতে হচ্ছে। বলে দিচ্ছে 9টা সাড়ে 9টায় ছুটি দেব, আবার দিচ্ছে অনেক সময় তাড়াতাড়ি, অনেক সময় দেরি করে। তো ভাবো, হয় আগে গিয়ে বসে থাকতে হচ্ছে, আবার কোনো সময় বসে থাকলেও ছুটি দিচ্ছে আবার 1 ঘন্টা লেট করে। একটা টাইম যে মেনটেন করে স্কুল, সেরকমভাবে এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তো এদিকে এই ঘরটা গুছিয়ে নিলাম, সিমরানের ঘরটা। এখন পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব, তারপরে আমাদের ঘরটা গুছিয়ে ঝাড়ু দেব। ঘর, বারান্দা, রান্নাঘর লেপা মোছা ধোয়া কাচাকুচি, প্রচুর কাজ আছে। মাজা ঘষা সব কিছু করবো একদম, বলতে পারো 9টার আগেই শেষ করব কাজকর্ম, 8:30টার মধ্যে। তারপরে আবার জামা কাপড় পরে গুছিয়ে গাছিয়ে ঈশাকে গুছিয়ে নিয়ে স্কুলে যাব সিমরানকে আনতে। তো ভাবো, একটা মেয়ে ছেলে মানুষে ঘরের কাজ বাইরের কাজ করাটা কতটা টাফ, তবু করতে হয় জানো তো। কিছু কিছু সময় এমন ফ্যাসাদে পড়ে যায় যে কোনো দিন বাজারে 2 থেকে 3 বারও যেতে হয়। এই ধরো আজকে আবার সন্ধ্যাবেলা ম্যাশ ফুরিয়ে গেছিলো হাঁসেদের। তো সেই কারণে আবার সন্ধ্যাবেলা যেতে হলো। আবার কখনো দেখা যায় স্কুলের কিছু জেরক্স করতে হবে, কিছু করতে হবে। হাজব্যান্ড তো ঠিকভাবে বাড়িতেই থাকতে পারে না, তো ওই কাজগুলো আমাকেই সাপটে নিতে হয়। তো দেখো, এই ঘরের খাটটাও গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা লেপটা আমি আগে তুলে রোদ্রে দিয়ে নিয়েছি। কারণ কি জানো তো, লেপ জিনিস কাঁথা জিনিস কিন্তু কিছুদিন বাদে বাদে, অন্তত 3-4 দিন বাদে বাদে একটু রোদ্রে দিয়ে নিতে হয়। কারণ ওগুলো তো আর রোজ রোজ কাচা ধোয়া পড়ে না, একটানা গায়ে দিলে কেমন জানি লাগে, ওই কারণে একটু রোদ্রে দিয়ে নিই। আর এখন এই যে বিছনার চাদরটা টান করে নিচ্ছি। তোমাদের বলে বোঝাতে পারবো না যে কত তাড়াহুড়ো করে একটা চাপের মধ্যে আমি এই কাজগুলো করছিলাম। ভাবছিলাম শুধু একদম একটা করে কাজ করছি, ঘড়ি দেখছি যে কটা বাজলো, দেখি আর একটা কাজ কটার দিকে আমি শেষ করতে পারবো। এরকম টার্গেট নিয়েই করতে হচ্ছে। তবে এরকমভাবে কাজ করলে আজ যাই হোক অনেক তাড়াতাড়ি হয়। কোনো একটা প্রেশার দেখবে মাথায় থাকলে যে এখানে যাব, আমার এই কাজটা শেষ করতে হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ঢিলিমিশি করে করলে কিন্তু একবেলার কাজ দুবেলা লেগে যায়। তো যাই হোক, দেখো ড্রেসিং টেবিলের সামনে, তারপরে ওই যে একটা টেবিল আছে টি টেবিল টাইপের, সেটা গুছিয়ে নিলাম, ড্রয়ারটা গুছিয়ে নিলাম। তো আমাকে এক বোন প্রায় অনেক দিন থেকেই কমেন্ট করছো যে আমার যে তোষকটা, ওই তোষকটা কিসের তৈরি। তো যাই হোক, তোষকটা কিন্তু ছোবরার না। বোন জিজ্ঞাসা করেছে এটা ছোবরার কিনা। ছোবরার তোষকটা অনেক শক্ত হয় আমার মনে হয়, আর তার পাশাপাশি অনেক ভারী হয়। আমার এটা হচ্ছে বালিশ বানানো যে সাদা তুলো হয়, তো ওই তুলোর। কালো তুলোরও হয়, কিন্তু কালো তুলো প্রচণ্ড ভার হয়, আর কিছুদিন বাদে অনেক শক্ত হয়ে যায়। আর এগুলো একদম সুতি, পুরো সাদা কালারের তুলো, অনেক বেশি নরম, আর খুব বেশি কিন্তু ভার না। অন্য তুলো যেমন ভার হয় ততটা ভার হয় না, অনেক দিন পর্যন্ত নরম থাকে। আবার দেখা যায় 1-2 বছর 3 বছর পরে যদি কেউ মনে করে এই তুলোগুলো নতুন করে ভেঙে আবার সুন্দরভাবে বানিয়ে নেব একটু শুকিয়ে,
আবার নতুনভাবে তুলো কাটে না, তুলো কেটে বানালে আবার আগের মতো নরম হয়। তো প্রথমবার আমি জানতাম না যে এরকমভাবে ভালো তুলো দিয়ে বানালে অনেক দিন পর্যন্ত তুলোটা নরম থাকে। আমি বানিয়েছিলাম একটা নর্মাল তুলো দিয়ে, সেই তসরটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছিলো। আর এইবার বানিয়ে নিয়েছি একদম প্রপার সাদা তুলো দিয়ে, অনেক নরম হয়েছে। এই তুলোগুলো একটু দাম বেশি নেয় কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হয়। তো যাই হোক, দেখো বারান্দাটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই গামলায় একটা গামছা দিয়ে ঢাকা দেওয়া আছে, ওটার মধ্যে অনেকগুলো চালের গুঁড়ো আছে, ওগুলোকে আমি ঢাকা দিয়ে রেখেছি। এক্ষুনি ভালোভাবে রোদ্দুর উঠলে ছাদে দিয়ে আসবো। এখন যে এই টাইমটায় রোদ্দুরের যে কি অবস্থা তোমাদের না বলে বোঝাতে পারবো না। সকালের টাইমে উঠছে একদম কুয়াশাচ্ছন্ন একটা দিন, অন্ধকার অন্ধকার, মেঘলা মেঘলা ভাব। তারপরে যদিও বা একটু রোদ্দুর উঠছে সেই 12টার দিকে গিয়ে, তবু সেরকম না। তবে এই মাসটা শেষ হয়ে গেলে বলতে পারো মাঘ মাসটা কিন্তু একটু ঠান্ডা থাকবে। মাঘ মাসের শেষে গিয়ে আস্তে আস্তে করে ঠান্ডা কমেই যায়। তো এই শীতের আমেজটা আমরা বলতে পারো 1 মাস মতো নিতে পারবো। তো একটু কষ্ট হলেও শীতকালটা কিন্তু ঘুমানো, খাওয়া, ঘোরা এই সকল দিক থেকে অনেক সুন্দরভাবে কাটানো যায়। যাই হোক, দেখো বারান্দা, রান্নাঘর, বড় রান্নাঘর সব পরিষ্কার করে নিলাম। আর এক্ষুনি স্কুলে যাওয়ার টাইমও হয়ে যাবে, বাসন টাসনগুলো মেজে একেবারে কমপ্লিট করে নিই, তারপরেই একেবারে দেখা যাক গুছিয়ে নেব। আমার এই রান্নাঘরটা কিন্তু অনেক বড়, অনেক জায়গা। যখনই ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, 2বার বলো 3বার বলো, একদম পুরো এ মাথা থেকে ও মাথা পরিষ্কার করে ফেলি, যে যতটুকুখানি জায়গা নোংরা হলো ওইটুকানি করব, এরকম করি না। বাসন মাজতে এসে দেখি সানের কি অবস্থা। চারিদিক থেকে দেখো এই যে ফল পড়েছে, এগুলো মেহগনি ফল, পড়ে একেবারে নোংরা হয়ে গেছে। তো পা বেঁধে বেঁধে পড়ে যাওয়ার মতো অবস্থা, তারপরে পাটতলায় লাগবে, ওই কারণে ঝাড়ু দিয়ে নিলাম। আর সকাল সকাল কোনো রকম রোদ্দুর নেই, মেঘলা মেঘলা মতো অবস্থা। আর এর মধ্যে অন্ধকার থাকতে থাকতে আমি কাজগুলো সারছি, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো। আজ আমার প্রচুর কাজ, বাড়িতে অনেক বড় পিকনিক হতে যাচ্ছে, রান্নাবান্নার দায়িত্ব সব কিছুই আমার। তো বলতে পারো প্রত্যেক বছর বছর আমরা পিকনিক করে থাকি। আর এই শীতের সময়টা অনেকটা দেরি হয়ে গেল, আমরা তো আরও অনেক আগে থেকেই প্রত্যেকবার পিকনিক শুরু করি। আর রান্নার দায়িত্বটা আমার দায়। সকলের আমার রান্না নাকি অনেক ভালো লাগে খেতে, যার কারণে বলে রান্নাটা আমাকে করতে। তবে আমার যে বন্ধুরা আছে, দিদিরা আছে, সবাই অনেক সাহায্য করে। আমরা অনেক আনন্দভাবে কিন্তু এবারও পিকনিকটা কাটিয়েছি। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। অবশ্যই পুরো দিন জুড়ে পাশে থেকো। এত বেশি কাজ করেছি, সন্ধ্যায় গিয়ে একদম পুরো 2 পা, দাপনা, হাঁটু না একদম পুরো ভাঁজ হয়ে আসছিলো, মনে হচ্ছে আর হাঁটতেই পারবো না। অনেকটা কষ্ট হচ্ছিলো, কিন্তু আনন্দ করেছি তার থেকে 2 গুণ 3 গুণ পরিমাণে বেশি। সারা দিন দৌড়োদৌড়ি, ছোটাছুটি, মাজা ঘষা, রান্না বান্না, আনন্দ, তারপরে জোরে বক্স চালিয়ে গান ছেড়ে দেওয়া, এরকম আর কি হয়েছিল। তোমরা অবশ্যই পাশে থেকো, দেখতে পাবে আমরা সবাই মিলে কেমনভাবে রান্নাবান্না কাজকর্ম করলাম। এখন তো অনেক সকাল, ওই বলতে পারো 9টা 9:30 থেকে বাছা কোটা করা শুরু হয়ে যাবে। সিমরানকে স্কুল থেকে আনবো তারপরে। এখানে আমার হাঁড়ি-কুড়িগুলো অনেক ছোট। অনেক বোনেদের মনে প্রশ্ন জাগে যে আমরা তো 3-4 জন মানুষ, এতটুকখানি হাঁড়িতে রান্না করি কেন? তো বলি শোনো, ঈশা তো একদমই খায় না, বাচ্চাদের খাওয়া তো তোমরা জানোই। সিমরান হয়তো অল্প একটু খায়, আর আমি, ওর পাপা তো প্রায় বাড়িতে থাকে না বললেই চলে। ওর পাপা 2 সাঁজ প্রায় 3 সাঁজই কোনো কোনো দিন বাইরে থেকে খেয়ে আসে। তো আমার আর সিমরানের মতো কতটুকু রান্না করব বলো? আর আমি যেহেতু একটুখানি ডায়েট ফলো করা ধরে, পুরোপুরি ডায়েট আমি করতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি ভাতটা একদম না খাওয়ার মতো। একদমই বাচ্চাদের মতো এক মুঠো করে ভাত খাই আমি। তো আমাদের ভাত রান্নাটা অনেক কম করতে হয়, সবজিটা আমি একটু বেশি করে বানাই, কারণ সবজিটা দিয়ে যাতে একটু পেট ভর্তি করে খেতে পারি, তো ওই কারণে। ভাত কম খেলেও কিন্তু অসুবিধা নেই যদি প্রপারভাবে সবজিটা খাওয়া যায়। তো দেখো এদিকে অনেক বাসনপত্র ধুয়ে নিলাম। আমার যে কি আনন্দ লাগছে, আজকে যে কত ভোর ভোর আমি কাজ শেষ করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো এখনও পর্যন্ত কিন্তু চারিদিক কুয়াশা কুয়াশা, সেইভাবে রোদ্দুর এসে পৌঁছায়নি। এর মাঝে আমার কাজ প্রায় শেষ। এখন উনুন পাটটা লেপে দেব, এক্ষুনি এখানে আমাদের রান্নাবান্না চালু করতে হবে, তো সেই কারণে আর কি। আর এই উনানটা অনেক কাজের, একটা উনান ছোট হলেও কি হবে, এতে প্রচুর রান্নাবান্না করা যায়। আর যেহেতু পিকনিকের রান্না একটা একটা করেই করব, বড় বড় হাঁড়ি করাতে, এই উনানটাই আমরা করব। তো চলো সুন্দরভাবে এখন এই জায়গাটা লেপে মুছে পরিষ্কার করে নিই। এত রান্না বান্না একা হাতে করব, সেই তো একটা মজা আছেই।
তার সঙ্গে মনে মনে একটু ভয় কাজ করে যে কী জানি রান্না যদি খারাপ হয়ে যায় লোকে কী ভাববে, এরকম আর কি। তো অনেক কাজকর্ম আছে, অনেক কিছু আছে, ভাবতে হচ্ছে যে কখন স্কুলে পৌঁছাবো, সিমরানকে আনবো আর এই কাজকর্মগুলোকে হাত দিতে পারবো। কাল রাতে আমি আমাদের যেহেতু অনেক রকম পিকনিক হবে, তার মধ্যে ইচ্ছা ছিল যে মুরগির পা ছাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, কারণ পা ছাল এগুলো খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমরা মেয়েরা অনেক ভালোবাসি। আমার হাজব্যান্ডকে তো এত বলি পরিষ্কার করা, ছাল কিন্তু কিনতে পাওয়া যায় মুরগির চামড়া, তো আনেই না। আমাদের এখানে মেশিনে পরিষ্কার করে বিক্রি করে, তো সেগুলো আনতে বলি আনে না। তো আমি কাল রাতে গিয়ে 1.5 কেজি এনে রেখেছিলাম পিকনিকের জন্য, সেটা ফ্রিজে আছে, বার করব। আর চালটা এনে রেখেছি। এখন ঈশাকে ঘুমের ঘরে চোখ মুছে দিয়ে তুলে গুছিয়ে নিয়ে সিমরানের স্কুলে আসলাম। এখানে প্রচুর গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে বাচ্চা নেবে বলে, অনেক বাচ্চা স্কুলে, কি বলবো, একতরফা স্কুল শেষ হয়ে যায় 10টার সময়, পরের তরফা বড় বাচ্চারা আসা শুরু করে আবার 10টা, 10:30 থেকে। তো এই স্কুলে যেহেতু পুরোপুরি গার্লস স্কুল, মেয়েদের স্কুল, ওই কারণে কিন্তু এত বাচ্চা, আর এখানে চান্স পাওয়া আমাদের কাছে অনেকটা কঠিন ছিল। সেই সময় লটারিতে নাম উঠেছিল বলে সিমরানকে ভর্তি করতে পেরেছিলাম। তো অনেকে টাকা দিয়েও ভর্তি করায়, আমাদের সেটা করতে হয়নি, আমাদের অনেক সুন্দরভাবে নাম উঠে গেছিলো। সিমরান দেখো ছুটি হয়ে গেছে, খুঁজতে খুঁজতে কোন দিকে চলে যাচ্ছিল, আর ঈশা এখানে একটা কটন ক্যান্ডি খাচ্ছিল, সেটা সিমরানকে দিল খাওয়ার জন্য। তো চলো আমি এখন এই চলে যাচ্ছি, সোয়েটার টোয়েটার পরে একদম কি বলবো পুরো হাপ্পা জাপ্পা পরে এসেছি, শীতের টাইমে তো সকালবেলা গাড়ি চালালে প্রচুর ঠান্ডা লাগে। বাড়িতে এসে দেখি আমার বান্ধবীরা সব বাচ্চা কোটা শুরু করে দিয়েছিল। আমি তাড়াতাড়ি জামা কাপড় টাপড়গুলো চেঞ্জ করে এই হাতে হাতে কাজে লেগে পড়লাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আগে, এটা হচ্ছে অনেক বড় একটা ভাতের হাঁড়ি, আমার শাশুড়ির হাঁড়ি, জানো তো। তো আমরা যখন পিকনিক করি তারপরে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, ওই হাঁড়িটার মধ্যে রান্না হয়। তো এটাই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো এত দারুণ চলছে উনানটা, তোমাদের কি বলবো। আর বাচ্চারা এদিকে দেখো বাইরে বসে খেলা করছে, কত সুন্দর একটা মৌসুম বলো তো, ঘরে রান্নার সামনে বাচ্চারা খেলা করছে, এদিকে বাচ্চা কোটা ধোয়া তোড়জোড়, সবার মাথায় চিন্তা কখন রান্না হবে আর কখন তাড়াতাড়ি খেতে বসবো। তো বড় সাইজের কাতলা মাছের মাথা, এটাকে আমি আগে ভাজা করে নিচ্ছি। আমি যে টাইমটায় সিমরানকে স্কুল থেকে আনতে গেছিলাম, আরও বাদবাকি যে বাজারগুলো বাকি ছিল সেগুলো আমার আরেকটা বান্ধবী গিয়ে করে নিয়ে এসছে। আমরা এখানে বলতে পারো একসঙ্গে সংসার ধর্ম করছি, পাশাপাশি সবার বাড়ি, অনেক আনন্দ করে থাকি। তোমরা হয়তো অনেকে এবার বলতে পারো যে হিন্দু মুসলিম কিসের রান্নাবান্না একসাথে, আমরা এরকম একসঙ্গে থাকতেই ভালোবাসি। আর এটা আজকের থেকে না, বলতে পারো এখান থেকে প্রায় 10 বছর তো হয়েই গেছে আমি এখানে এসেছি। 10-11 বছর মতো আমরা একসঙ্গে এরকম বন্ধুত্ব আছে, আর আমরা একসঙ্গে থাকি, আনন্দ করি। তো আমার দুটো বান্ধবী আছে, তারা হচ্ছে হিন্দু সাজাতের। তো রান্না বান্না কাজকর্ম সেরে আমরা বিকালে আধা ঘন্টা করে একটু দেখা করি, গল্প করি, রাস্তায় এ মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করি বাচ্চাদেরকে নিয়ে। তো অনেক গল্পগুজব হয়, ভালো লাগে জানো তো। এই যে একটা সুন্দর সম্পর্ক, হয়তো রক্তের সম্পর্ক না হলেও এতটা মিল, আর আমরা কার বাড়ি কী হচ্ছে, কে কী করছি না করছি, সবাই আমরা গল্প করি, কার কী সমস্যা হয়েছে, কার বাচ্চার কী অসুবিধা করছে। তো এগুলো নিয়ে বিকেলবেলা করে আলোচনা করা, ঘোরা, গল্প করা, এরকমভাবেই বলতে পারো 10টা-11টা বছর ধরে চলে আসছে। আর আমাদের সবার প্রায় পাশাপাশি ঘর, সকাল হলেই মুখ দেখা দেখি, সন্ধ্যা হলেই ঘরে দরজা দেওয়া একসাথে। তো এরকমভাবেই চলে আসছে। তো চলো গল্প করতে করতে তোমাদের বলাই হলো না কি রান্না করছি। এখানে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ো ঘন্ট করব। তো সেটার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, তেজপাতা, আদা রসুন বাটা, তো শুকনো লঙ্কা, এরকমভাবে সুন্দর করে মুগ ডালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মাছের মাথাগুলো চাপিয়ে দিলাম। এগুলো একটু কড়কড়ে করে ভেজেছি মাছের মাথাগুলো, যাতে করে পাতে পড়লে একদমই না মুখে লাগে। তো যাই হোক, অনেক সুন্দরভাবে একটুখানি কষিয়ে নিলাম। আর এখন দেখো কষানো পানিও দিয়ে দিচ্ছি। নিজেরা সবাই মিলে যা পারছি, যে যেমন পারছি রান্নাবান্না করছি। এর মধ্যে দিয়ে একটা ছড়া বড়া পিকনিকে কী আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। এদিকে ডালটা কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়েই আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়েছিলাম। পুরো রান্না শেয়ার করতে পারছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেই জন্যই। এই একটা অনেক বড় কড়া বসিয়ে দিয়েছি। আমাদের যেহেতু প্রায় 4 কেজি 4.5 কেজি মতন মাংস আনা হয়েছে, আর তার সঙ্গে
আলাদা করে আবার 1 কেজি মাংস পরে কিনে আনা হয়েছে। তো ওইগুলো একসঙ্গে রান্না করব, বড় কড়ার তো দরকার। এখানে অনেক আলু ভাজা করে নিচ্ছি। এগুলো কিছুটা দেব মুরগির যে চামড়া আছে তার মধ্যে, আর কিছুটা দেব মাংসের মধ্যে। এখন দেখো আমার এত বড় রান্নাঘরে এত জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই পরিমাণে আমরা কিন্তু বাচ্চা-কাচ্চা মানুষজন সবাই ছড়িয়ে ছিটিয়ে এরকম কাজকর্ম রান্নাবান্না করতে ব্যস্ত। কেউ কারোর থেকে এক তুর্কি পরিমাণে কাজে কম নেই। সবাই যে যার মতন কাজে ব্যস্ত। কেউ বাসন মাজা, কেউ রান্না করা, কেউ সবজি কাটা, কেউ আনাজ তোলা, কেউ এরকম আলাদা আলাদা রকমের কাজে, কেউ বাচ্চা রাখা। তো এদিকে আমার এই যে বান্ধবীরা ওরা দুজন মিলে একজন বেগুনি বানাচ্ছে, একজন তুলে নিচ্ছে, এরকমভাবে দুজন হেল্প করে করে কাজ করছে। রান্নাগুলো আমি করছিলাম আর আমার কিছু কিছু বান্ধবীরা আছে, যখন আমি এত সবজি মাংস নাড়তে না পারছিলাম তো ওরা আবার সুন্দর করে করে নেড়ে দিচ্ছিল। আমি না সকাল থেকে এইটা ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম, একা হাতে এত রান্না, আমি আমার যে এই যে দায়িত্বটা এটা আমি ঠিকভাবে পালন করতে পারবো তো, এইটাই ভাবছিলাম। তো যাই হোক, দেখো এদিকে পেঁয়াজ, গোটা গোটা শুকনো লঙ্কা, তারপরে গোটা তেজপাতা দিয়ে একটু বেশি করে আদা রসুন বাটা দিয়ে আমি মুরগির ছাল পাগুলো রান্না করব। আর আমি যখন কাল সন্ধ্যায় ছাল পা এগুলো কিনে নিয়ে এসেছিলাম, একদম বড় বড় মুরগির যে পাগুলো হয় না, অনেক মোটা মোটা, ওইগুলো বেছে বেছে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো এদিকে মশলাটা পুরো ভাজা ভাজা করে নিয়েছি, ছাল পাটা রান্না হয়ে গেছে। তারপর এখন মাংসটা বসাচ্ছি। অনেক মাংস ধুয়ে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে, এগুলোকে এখন বসাচ্ছি। আর তলায় একটু একটু করে লেগে যাচ্ছিল, তো সেগুলোকে একটু নেড়ে নেড়ে তলাটা ফাঁকা করে নিচ্ছিলাম। কাল আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিলে শাইন সুলতানা রীতা প্রোফাইল থেকে। বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, তোমার লেখার ধরন আমার অনেক ভালো লাগে। তো সত্যিই না, তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারো, আমার অনেক ভালো লাগে। তো বোন জিজ্ঞাসা করেছো তোমার সোনামণিরা কেমন আছে। আমার মেয়েরা কিন্তু অনেক ভালো আছে। আর এটা বলেছো প্রত্যেক দিন ভিডিও দেখো, কিন্তু সেইভাবে কমেন্ট করে উঠতে পারো না। বোন বলেছে তোমার ভিডিওর কোয়ালিটি, তোমার চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ, আর তার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, পরিষ্কার উঠোন, সব কিছুই যেন মন জুড়িয়ে যায়। আর তার সঙ্গে এটাও বলেছো যে তুমি কখন ভিডিও দেবে সেই অপেক্ষায় সবসময় থাকি। অনেক ভালো লাগলো গো বোন, অনেক অনেক ভালোবাসা নিয়ম। তোমরা বলেছিলে সকাল সকাল ভিডিও দিতে, তো দিয়েছি। দেখা যাক দুটো একটা দিন দেব, তারপরে যদি মনে হয় কোনো প্রবলেম হচ্ছে তখন গিয়ে আবার সেই 4টের সময় করে দেওয়া শুরু করব। তবে দেওয়ার আগে বলে দেব। তৌসিফ হাসান প্রোফাইল থেকে বোন বলেছ যে তুমি আমার কমেন্টের অনেক দিন থেকে রিপ্লাই দিচ্ছ না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওর প্রথমের দিকেই হয়তো দিয়েছি, দেখে নিও। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমার ছেলে মেয়ে সিমরান ইশার অনেক ভালোবাসে, প্রত্যেক দিন ওদেরকে একটু দেখিও। অবশ্যই চেষ্টা করব দেখাতে। এদিকে দেখো আমাদের ডাল, মাংস, মুরগির ছাল, আলু, এদিকে চপ, ভাত সব কিছুই রেডি হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের ছাদে বসে পড়েছি খাওয়ার জন্য, যে যার মতো এখন দেখো খাওয়াও শুরু করে দিয়েছি। এই যে আনন্দটা কি বলবো, আজ আমাদের খেতে খেতে বলতে পারো প্রায় সন্ধে, কিন্তু প্রচুর মজা, প্রচুর আনন্দ। এই যে বক্সে এখন কিন্তু জোরে গান চালানো, তো অনেক ভালো লাগছে জানো তো। একসঙ্গে অনেক দিন পরে এরকম মজা করে খাওয়া দাওয়া হলো, কী যে আনন্দ না সেটা আর বলে বোঝাতে পারবো না। সুস্মিতা সেন বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে এই বিকাল বিকাল বলতে পারো সবাই চলে আসলাম চাতালে আমাদের বাড়ির সামনে। আর এখন রাজহাঁসগুলোকে ছেড়ে একটু খাওয়াচ্ছি, আর এখানে বসে গল্পগুজবও করা হচ্ছে, সবাই পিকনিকের গল্প। তো যাই হোক, সিমরান এখানে দেখো বোন মূলো গাছ তুলে তুলে খাওয়াচ্ছিল হাঁসগুলোকে। আর ঈশা তো প্রচুর দুষ্টুমি করছে, এখানে বসবে না, রাস্তার দিক থেকে ঘুরে আসতে বলছে। মদিনা খাতুন বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমিও না একা, এক ছেলে এক মেয়ে, তারপরেও নিজে সমস্ত কাজ করতে কষ্ট হলেও নিজে নিজে করার চেষ্টা করি, নিজে কাজ করতে অনেক ভালোবাসি। আর বোন বলেছ আমিও তোমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করি। অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছ দিদি কেমন আছো, আমি কিন্তু অনেক ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর এখানে দেখো গুড্ডুকে নিয়ে ওর মা চলে এসছে মাঠে, তো ও গালে কি একটা দিয়েছে মনে হচ্ছিল, সেটা আমি বের করার চেষ্টা করছিলাম।
নিপা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো। সত্যি তোমার কথাটা শুনে আমার পুরো মন ছুঁয়ে গেল। তোমাদের এই ভালোবাসাগুলো থাকলেই না আর কিছুর দরকার হয় না। সত্যি এত আপন মনে হয় তোমাদের কমেন্টগুলো পড়ে, কি বলবো। এখানে সিমরান আর ঈশার একসঙ্গে লিখতে দিয়েছিলাম, ঈশা ফার্স্ট হয়েছে, তার জন্য সিমরানকে এখন নাকখড় দিতে হচ্ছে। আর ঈশা ধেড়েই দূর বলে খেপাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।